আজকের সিনেমাটার নাম হচ্ছে জিগরা। কাহিনী শুরুতে আমরা সাথী আর অঙ্কুর নামে দুজন ছোট ভাই বোনকে দেখি যে তারা স্কুল থেকে এসে তাদের বাড়ির মধ্যে ঢুকেই দেখে যে তার বাবা সুসাইড করে মারা গেছে। তখন সেই জায়গার মধ্যে সাথিয়া প্রচুর কান্না করতে শুরু করে, তার মনটা প্রচুর ভেঙে যায়। আর তখনই আমরা জানতে পারি যে সাথিয়ার মা আগেই মারা গেছে, আর অঙ্কুরকে ছাড়া সাথিয়ার এই পৃথিবীতে আর কেউই ছিল না। তারপরে আমাদেরকে কিছু বছর পরের এক সিন দেখায় যে সাথিয়া বড় হয়ে গেছে, সে একটা হোটেলের মধ্যে কাজ করে, আর এই হোটেলটা তাদের এক আত্মীয়র হোটেলেই। আর আজকের দিনই সাথিয়ার এক আত্মীয়ের আজকে একজনের বিয়ে আছে। সাথিয়ার আত্মীয়ের যার আজকে বিয়ে, সাথিয়া এসব কিছু অ্যারেঞ্জমেন্ট সামলাচ্ছিল। আর সাথিয়া জানতে পারে যে যার আজকে বিয়ে সে পালিয়ে অন্য একটা মেয়েকে ভালোবাসে, সে ওখানে চলে যাবে। আর সে যে মেয়েটাকে গিয়ে বিয়ে করবে সে মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে। তারপর এসব কথা যখন সাথিয়া শুনে সেই ছেলেটার কাছে চলে যায়, তার আত্মীয়র কাছে। সাথিয়া গিয়ে ওই ছেলেটাকে বুঝাতে শুরু করে যে তুই জানিস যে তোর ফ্যামিলি অনেক টাকা পয়সা আছে, আর তাদের রেপুটেশন তারা খারাপ করবে না। যদি তুই পালিয়ে গিয়ে বিয়ে করে নিস তাহলে তোর গার্লফ্রেন্ডকেও মেরে ফেলবে, আর গার্লফ্রেন্ডের যে পেটের মধ্যে বাচ্চারা আছে ওকেও মেরে ফেলবে। তারপরে এইসব কথা শুনে সে ছেলেটা রাজি হয়ে যায় বিয়ে করার জন্য। তারপর সাথিয়া আবার চলে যায় তার গার্লফ্রেন্ডের কাছে, গার্লফ্রেন্ডকে গিয়ে অনেক টাকা পয়সা দেয় যাতে গার্লফ্রেন্ড তার যে বাচ্চা হবে বাচ্চাটাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে। আর তারপরে আমরা জানতে পারি যে সাথিয়ার যেন এখানে আত্মীয় আছে, সে হচ্ছে সাথিয়ার বড় বাবা আর বড় মা। কিন্তু তাদের সম্পর্ক সাথিয়ার সাথেও ভালো নেই আর অঙ্কুরের সাথেও ভালো নেই। তারপরে সেই জায়গার মধ্যে তাদের যে আত্মীয় ছেলেটা আছে তাদের এখানে বিয়ে হয়ে যায়। তারপর সাথিয়ার মনে আসে যে তার ভাই তো অঙ্কুর বিয়ের মধ্যে আসেনি। তারপর সে অঙ্কুরের সাথে দেখা করার জন্য বাড়িতে চলে যায়, মধ্যে বসে কথা বলতে শুরু করে। তখন সে সময় কবির নামে একজনের কল আসে, আর কবির হচ্ছে তাদের বড় বাবার ছেলে। তখনই আমরা জানতে পারি কবির আর অঙ্কুরের সম্পর্ক খুবই ভালো, আর অঙ্কুর সে কোডিংয়ে খুব ভালো। তারই জন্য সে ভেবেছে যে তারা দুজন মিলে একটা বিজনেস করবে বিদেশে গিয়ে। কিন্তু সাথিয়া কবিরকে দেখতে পারতো না, তাই জন্য সে অঙ্কুরকে বলে যে কবিরের থেকে দূরে থাকার জন্য। তারপর অঙ্কুর এসব কথা শুনে তার মনে ভীষণ রাগ হয়। তখন সাথিয়া অঙ্কুরকে বলতে শুরু করে যে তুই যদি আমাকে বাস্কেটবল খেলে হারাতে পারিস তাহলে আমি তোকে যেতে দেব। তারপর অঙ্কুর এসব কথা শুনে সে রাজি হয়ে যায়, কিন্তু তারা দুজন বাস্কেটবল খেলতে শুরু করে। খেলার মধ্যে অঙ্কুর সাথিয়াকে হারাতে পারেনি। তখনই সেই জায়গা থেকে সে রাগ করে চলে আসে। তারপরের দিন সকালবেলা কবির অঙ্কুরের সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে চলে আসে, আর সাথিয়া সে চাইছিল যে তার ভাইও নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য। তারপর সে রাজি হয়ে যায় যে তাকে বাইরে পাঠাবে বিজনেসের কাজের জন্য। তারপর কবির যখন অঙ্কুরকে নিয়ে তার বাবার সঙ্গে পরিচয় করে দেয়, আর অঙ্কুর তার যে জেঠু আছে জেঠুকে পুরো বিজনেসটা কিভাবে কি করবে সেটা বুঝিয়ে বলে। আর এসব কথা শুনে তার বাবা এখানে রাজি হয়ে যায় কবিরের। তারপরে কবিরের বাবা বলে যে আমি বড় বড় ইনভেস্টরের কাছে কল করে তোমাদের সম্পর্কে বলে দেব। এসব কথা শুনে কবিরের অঙ্কুর তারা দুজন খুব খুশি হয়ে যায়, কিন্তু সাথিয়ার এসব কিছুই ভালো লাগছিল না। তারপরে সাথিয়াও রাজি হয়ে যায় যে অঙ্কুরকে বাইরে পাঠাবে বিজনেসের জন্য, কারণ অঙ্কুর জীবনে একটা বড় একটা কিছু করতে হবে। সাথিয়া আবার অঙ্কুরকে বলে দেয় যে এখানে তুমি বিজনেসে একটা নিজের কাজের জন্য যাচ্ছ, তুমি অন্য কাজে গিয়ে এখানে মনোযোগ দিবে না কিন্তু। তারপরে কবির আর অঙ্কুর তারা দুজন বিজনেস করার জন্য অন্য একটা দেশের মধ্যে চলে যায়। তারপর তারা ইনভেস্টারের কাছে গিয়ে তাদের যে পুরো প্ল্যান আছে প্ল্যানটা বুঝিয়ে বলে, আর ইনভেস্টারও সেই জায়গার মধ্যে তাদের প্ল্যান শুনে সে রাজি হয়ে যায়। তারপর এই দিন রাত্রেবেলায় কবির অঙ্কুরকে নিয়ে একটা পার্টির মধ্যে নিয়ে যায়। সে পার্টিতে গিয়ে কবির সেই জায়গার মধ্যে ড্রাগস নেয়, আর সে যে ড্রাগস নিচ্ছিল এসব খবর পুলিশের কাছে জেনে ফেলে। তারপরে কবির আর অঙ্কুর তারা দুজন যখন রাস্তা দিয়ে আসছিল তখন সেই জায়গার মধ্যে পুলিশ তাদেরকে ধরে জেলের মধ্যে নিয়ে চলে যায়। তারা যে দেশের মধ্যে আছে সেই দেশের মধ্যে এরকম যদি কোনো ড্রাগস বা মদ নিয়ে কিছু ধরে পুলিশরা, তাহলে তাকে ফাঁসি দেওয়া হয়। অঙ্কুর এসব দেখে সে অনেক ভয় পেয়ে যাচ্ছিল। তারপর সে সাথিয়াকে কল করে সবকিছু বুঝিয়ে বলে, কিন্তু সাথিয়ার মাথাও কিছু কাজ করছিল না যে সে কি করবে। আর অন্য জায়গার মধ্যে কবিরের বাবা তার লয়ার ইসবানকে সে দেশের মধ্যে পাঠিয়ে দেয়, তাকে বলে দেয় যে যেভাবে হোক আমার ছেলেকে ছুটিয়ে আনতে হবে। তারপর সেই দেশের মধ্যে গিয়েই ইসবান সে গিয়ে কবিরের সঙ্গে দেখা করে। তখন সে কবিরকে বলতে শুরু করে যে তুমি যদি এখান থেকে বেরোতে চাও তাহলে কিন্তু তোমার অনেক মিথ্যা কথা বলতে হবে। কবিরকে বলতে হবে যে এসব কিছু অঙ্কুরের ছিল, কবির এসব নিয়ে ড্রাগস করে না। সে যখন গাড়ি দিয়ে আসছিল তখন অঙ্কুর কবিরকে এসবের ড্রাগস দিয়ে দিয়েছিল, তার জন্য পুলিশ তাকে ধরে ফেলেছে। আর তুমি যে কোনোভাবে হোক অঙ্কুরকে এখানে ফাঁসাতে হবে। তখন এইসব কথা শুনে কবির বলে যে আমি আমার ভাইকে কি করে ফাঁসাবো, কারণ ভাইকে আমি এখানে নিজে নিয়ে এসেছি। তখন লয়ার আবার বলতে শুরু করে যে তুমি যদি এখন অঙ্কুরকে এখানে না ফাঁসাও তাহলে কিন্তু তুমি এখানে সারা জীবনের জন্য আটকে যাবে, আর তোমার ফাঁসি অবধি হতে পারে। তারপর এসব কথা শুনে কবির এখানে রাজি হয়ে যায়। তারপরে ইসবান অঙ্কুরের কাছে আসে,
এসে বলতে শুরু করে যে কবিরের নামে এমনি ইন্ডিয়াতে অনেক ড্রাগসের অনেকগুলোই কেস চলছে, আর সে যদি এখানেও ফেসে যায় তাহলে তার ফাঁসি হতে পারে। আর তুমি এখানে কিছু মিথ্যা কথা বলবে যে এসব কিছু তুমিই করেছ, এসব কথা যদি তুমি বলো তাহলে মাত্র তোমার 3 মাসের জেল হবে, তারপর তুমি বেরিয়ে আসতে পারবে। আর এখানে কবিরের যে লয়ারটা ছিল সে এখানে মিথ্যা কথা বলছে, তার মনটা শুধু সান্ত্বনা দেওয়ার জন্য অঙ্কুরের। আর অঙ্কুর তো সে চাইছিল না যে এসবের কিছু সে দায়িত্ব নোক, কিন্তু সে কবিরকে বাঁচানোর জন্য সবকিছুর দায়িত্ব সে নিজের উপরে নিজে নিয়ে নেয়। তারপরে অঙ্কুরকে যখন জাজের কাছে নিয়ে যাওয়া হয় তখন সেই জায়গার মধ্যে অঙ্কুর এসব কিছু নিজের উপর নেওয়ার পর তখন জাজ তাকে পুরো ফাঁসির সাজা দিয়ে দেয়। আর অঙ্কুর এসব কথা শুনে তো ওর পুরো মাথায় হিলে যায়। সেই জায়গার মধ্যে সাথীও জানতে পারে যে তার বড় বাবা কবিরকে বাঁচানোর জন্য অঙ্কুরকে সেই জায়গার মধ্যে ফাঁসি দিয়েছে। তারপরে সাথীও সে বেরিয়ে যায় যে কোনো রকমে অঙ্কুরকে সে বাঁচাবেই। আর সাতিয়া ওই দেশের মধ্যে যাওয়ার সময় তার বড় বাবার থেকে 2 কোটি টাকা নিয়েছিল, কারণ সেও জানে যে ওখানে গেলে অনেক টাকা পয়সা দরকার লাগবে তার। তারপরে সাতিয়া যাওয়ার সময় যে লয়ারটা অঙ্কুরকে ফাঁসিয়েছে সেই লয়ারের অফিসের মধ্যে আগুন লাগিয়ে চলে যায়, কারণ আজকে তার জন্যই তার ভাই এখন জেলের মধ্যে রয়েছে। তারপরে সাতিয়া সেই দেশের মধ্যে যাওয়ার পরেই সে চলে যায় অঙ্কুরের সঙ্গে দেখা করার জন্য। আর আমরা দেখি যে অঙ্কুরের যে জেলের মধ্যে রেখেছে সেই জেলের পুলিশরা অনেক স্ট্রিক্ট। তারপর সাতিয়া অঙ্কুরের সঙ্গে দেখা করে, তখন অঙ্কুর সাতিয়াকে দেখে সে এখানে কান্না করতে শুরু করে। তখন সাতিয়া বলে যে তুমি এখানে টেনশন নিও না, আমি তোমাকে এখান থেকে যে কোনো রকমই হোক ছুটিয়ে নিয়ে যাব। তারপরে সাতিয়া সেই জায়গার মধ্যে অনেক লয়ারের সঙ্গে সে গিয়ে দেখা করে, তখন কোনো লয়ারই মানছিল না যে সাতিয়াকে কোনো রকমভাবেই জেল থেকে বের করতে পারবে, কারণ অঙ্কুরের নামে পুরো ফাঁসির সাজা হয়ে গেছে, তাই জন্য তাকে জেল থেকে বের করানোই যাবে না। আর তারপর অনেক লয়ারের সঙ্গে দেখা করতে করতে একজন লয়ার বলে যে আমি একটা জিনিস চেষ্টা করতে পারি যে এখানে যেন তার ফাঁসিটা যাতে বদ্ধ হয়ে যায়, যাতে তাকে কেউ ফাঁসি না দিতে পারে, শুধু যাতে সে জেলের মধ্যে থাকতে পারে। তারপরে সাতিয়া এসব কথা শুনে সে রাজি হয়ে যায়। আর সাতিয়া সেই জায়গার মধ্যে অনেক টেনশন হয়ে যায়, কারণ অঙ্কুরকে ছাড়া আর তার এই দুনিয়ার মধ্যে কেউই নেই। সাতিয়া সেই জায়গার মধ্যে ভাটিয়া নামে একজনের সাথে পরিচয় হয়। আর ভাটিয়া ছেলেও এই জেলের মধ্যে, ছেলের নাম ডনি ছিল, সেও কোনো এক বন্ধুর সঙ্গে এসেছিল, সেই জায়গার মধ্যে এসে সেও ফেসে গেছিল। আর ভাটিয়াও এখান থেকে অনেক চেষ্টা করেছিল যে তার ছেলেকে এখান থেকে বের করানোর জন্য, কিন্তু সে কোনো রকমই পারেনি। তারপরে থেকে সে এসবের জন্য চেষ্টা ছেড়ে দিয়েছে। তখন সাতিয়া বলতে শুরু করে যে কোনো রকমে হোক আমি আমার ভাইকে এই জেল থেকে বের করেই ছাড়বো। তারপরে ভাটিয়া সাতিয়ার এসব কথা শুনে সে বুঝতে পারে যে এখানে সাতিয়া অনেক টেনশনে আছে। তারপর তাকে একটা সেনশনের মধ্যে নিয়ে যায় যাতে তার ব্রেনটাকে কিভাবে ডাউন করতে পারে, একদম নর্মাল কিভাবে করতে পারে। তখন সাতিয়া সে ভাটিয়াকে বলতে শুরু করে যে এইসব শোনার জন্য আমার কাছে টাইম নেই, আমার যে কোনো রকমই হোক আমার ভাইকে এখান থেকে বের করতেই হবে আমার। তারপরে সেই জায়গার মধ্যে সাতিয়া আর ভাটিয়া যখন এখানে কথা বলছিল তখন সেই জায়গার মধ্যে কিছু গুন্ডা গ্রুপ চলে আসে, এসে সবাইকে এখানে ধমকাতে শুরু করে। তখন তারা যখন সাতিয়ার কাছে আসে, সাতিয়াকে ডর দেখাতে শুরু করে, তখন ভাটিয়া ভাবছিল যে এখানে সাতিয়াও কিছু করতে পারবে না, উল্টা সাতিয়া ওই গুন্ডাদেরকে এখানে প্রচুর মারধর করে। কিন্তু সেই জায়গার মধ্যে ভাটিয়া ভাবছিল যে সেও তো একটা মেয়ে হয়ে আর কি এখানে মারপিট করতে পারবে। তারপর তারা দুজন একটা রেস্টুরেন্টের মধ্যে চলে যায়। তখন সেই জায়গার মধ্যে ভাটিয়া বলতে শুরু করে যে আমিও পুরো একটা গুন্ডার গ্যাংয়ে ছিলাম, তারপর থেকে আমি এসব ছেড়ে দিয়েছি। আর তুমি যদি তোমার ভাইকে এখান থেকে বের করতে চাও তাহলে কিন্তু তুমি কোনো আইনিভাবে তুমি এখান থেকে বের করতে পারবে না, তুমি যে কোনো বেআইনিভাবে করতে গেলেই তুমি তাহলে তোমার ভাইকে এখান থেকে বের করতে পারবে। আর এসব কথা শুনে তো প্রথম সাতিয়া রাজি হচ্ছিল না, তারপর সাতিয়া রাজি হয়ে যায়। আর সেই জায়গার মধ্যে মুত্তু নামে একজন লোক ছিল, তখন সে বলতে শুরু করে যে এইসব তুমি পারবে না, কারণ আমিও এই জায়গার মধ্যে আগে পুলিশ ছিলাম, তারপর আমাকে এই থানা থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ ওদের জেলের ভিতরে ঢোকাটা অনেক অসম্ভব হয়ে যাবে, কারণ সেই জেলের সিকিউরিটি অনেক ডেঞ্জারাস, আর তুমি যদি এসব করো তাহলে এটা পাগলপানা হবে। তারপর মুতু এসব কথা বলে সে এখান থেকে চলে যায়। তারপরে সাতিয়া ভাটিয়াকে বলতে শুরু করে যে এই লোকটাকে, তার পরিচয় আমার লাগবে, যে সে এসব কথা কি করে জানে। পরে সাতিয়া আর ভাটিয়া তারা দুজন মিলে মুতুর পিছা করতে শুরু করে। তখন তারা জানতে পায় যে মুত্তু একজন ভুলভাল লোককে অ্যারেস্ট করেছিল, তারপর তারও পুরো ফাঁসির সাজা হয়ে গেছে, তার জন্য মুত্তু পুলিশের চাকরি ছেড়ে দিয়েছে, ছেড়ে এই ছেলেটাকে কি করে বের করবে এসবে কাজে লেগে আছে। তারপরে সাতিয়া গিয়ে মুতুর সাথে কথা বলতে শুরু করে। তখন সাতিয়া মুতুকে বলতে শুরু করে যে তুমি যেরকম ভাবে তাকে বের করানোর জন্য চেষ্টা শুরু করেছো, তুমি কোনো রকম ভাবে তাকে বের করতে পারবে না, আমাদেরকে যে কোনো বেআইনি ভাবে ওকে বের করতে হবে। তখন মুত্তু এসব কথা শুনে সে বলে যে আমি এসবে রিস্ক নিতে পারবো না। তখন সাতিয়া বলে যে ঠিক আছে, তুমি যদি এরকম কোনো রিস্ক না নিতে চাও তাহলে তুমি এখানে আমার সাথে মারপিট করো, যদি তুমি জিতে যাও তাহলে এখানে তোমার এরকম কোনো রকমই রিস্ক নিতে হবে না, আর যদি আমি জিতে যাই তাহলে কিন্তু তুমি আমার সাথ দিতে হবে। তারপর তারা দুজন এখানে মারপিট করতে শুরু করে।
তারপর তারা দুজন মারপিট করে সেই জায়গার মধ্যে সাতিয়া যে কোনো রকম ভাবে জিতে যায়। তারপর সেই জায়গার মধ্যে মুতো রাজি হয়ে যায় যে সাতিয়া সাথ দেবে। সেই জায়গার মধ্যে সাতিয়ার মুন্নু তারা বুদ্ধি করতে শুরু করে যে কি কিভাবে তারা অঙ্কুরকে বের করতে পারবে। কারণ মুত্তু এই জেলখানার ব্যাপারে সে অনেক কিছু জানে, যে কোথায় কত সিকিউরিটি গার্ড থাকতে পারে, কোথায় কোথায় সিকিউরিটি গার্ড আছে, সে এইসবের ব্যাপারে জানে। আর আমরা অঙ্কুরকে দেখি যে অঙ্কুর সেই জেলের মধ্যে কিছু তার বন্ধু বান্ধব হয়ে গেছে। আর সেই জায়গার মধ্যে একজনের নাম টনি, আর টনি হচ্ছে সে ভাটিয়ার ছেলে। আর একটা ছেলের নাম গাগান ছিল, এই ছেলেটাকে মুর্তু বের করতে চাচ্ছিল। আর আরেকজনের নাম ম্যাথিও ছিল। আর তারা সবাই মিলে এই জেল থেকে কিভাবে বেরোবে পুরো প্ল্যান করছিল। তারপরে সেই জায়গার মধ্যে রায়ের নামে একজন ছেলে সে একটা গুফা বের করে। তখন সে বলতে শুরু করে যে এই গুফাটা দিয়ে আমরা ঢুকলে তাহলে পুরো একদম টাউনের মধ্যে গিয়ে আমরা উঠবো। সেই জায়গার মধ্যে অঙ্কুরও ছিল। অঙ্কুরও ভাবছিল যে কিছুদিন পর তো তাদেরকে যে কোনো রকমের কাজ দেওয়া হবে, তাহলে তারা এখান থেকে বেরিয়ে যেতে পারবে। তারপর তাদেরকে কিছুদিন পর কিচেনের কাজ দেওয়া হয়। আর এসব কিছু মৃত্যুর কথা মতনই হচ্ছিল বাইরে থেকে। তারপরে সাথী আবার অঙ্কুরের সঙ্গে কথা বলতে চলে আসে সে জেলের মধ্যে। কিন্তু তারা একজনের প্ল্যান একজন কিছুতেই বলতে পারছিল না, কারণ তাদের ভিডিও অডিও দুটোই রেকর্ড হচ্ছিল। তারপরে সেই জায়গার মধ্যে ভাটিয়া চলে আসে। ভাটিয়া তাদের খানার মধ্যে একটা লেখা লিখে কলমের মধ্যে ঢুকিয়ে দেয়, কিন্তু টনি এসব কিছুই পড়তে পারছিল না। তাই জন্য তারা ভিতর থেকেও তারা কিছু জানছিল না যে বাইরে তারাও কিছু একটা প্ল্যান করছে, আর তারা তো ভিতরে একটা অন্যরকম প্ল্যানই চালাচ্ছে। আর অন্য জায়গার মধ্যে সাথীও সে পুরো প্ল্যান করে দেয় যে কালকেই সে জেলখানার মধ্যে গিয়ে হামলা করবে। আর অন্য জায়গার মধ্যে রায়ের নামে ছেলেটাও সে পুরো প্ল্যান করে নেয় যে গুফাটা দিয়ে বেরোবে বলেছিল, সে গুফাটা দিয়ে তারা কালকেই বেরিয়ে যাবে। অঙ্কুর তারা যে প্ল্যান করেছিল যে সেই জেল থেকে বেরিয়ে যাবে সে গুফাটা দিয়ে, তারপর তারা গুফাটা দিয়ে বেরিয়ে সে টাউনের মধ্যে চলে যায়। আর সেখান থেকে বেরোনোর সাথে সাথেই পুলিশেরা খবর পেয়ে যায় যে জেলখানা থেকে কতজন কয়েদি তারা বেরিয়ে গেছে। আর সেই জায়গার মধ্যে রায়ানও চাইছিল যে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু পুলিশ রায়ানকে সেই জায়গার মধ্যে শুট আউট করে মেরে ফেলে। সেই জায়গার মধ্যে অন্যরা যারা ছিল তাদেরকেও পুলিশ ধরে নিয়ে চলে যায়। আর সেই দেশের মধ্যে একটা আইনও ছিল যে কোনো কয়েদি যদি জেল থেকে পালানোর চেষ্টা করে তাহলে খুব তাড়াতাড়ি তাদেরকে ফাঁসি দেওয়া হবে। তারপরে সাথী আর ভাটিয়াকে তারা দুজনকে জেলের মধ্যে পুলিশ অফিসারে রাখে, কারণ ভাটিয়ার ছেলের সঙ্গে দেখা করার জন্য, কারণ তাদের দুজনকে খুব তাড়াতাড়ি ফাঁসি দেওয়া হবে। আর সাথিয়া এসব কথা শুনে তার মনটা প্রচুর খারাপ হয়ে যায়। আর তারা বাইরে বেরিয়ে আসার পর ভাটিয়া আর মন্টু তারা দুজন তো পুরো বুঝে নিয়েছে যে এখন তারা আর কিছুই করতে পারবে না। কিন্তু সাথিয়া এসব নিয়ে পিছনে আর হার মানার মতন ছিল না। তখন সাথিয়া ভাটিয়াকে জিজ্ঞাসা করতে শুরু করে যে এখানে পুরো বড় গ্যাংটা কোথায়, যে এখানে পুরো পুলিশ কোয়ার্টারকে পুরো কারেন্ট দিয়ে থাকে। তখন ভাটিয়া তাকে বলে দেয়। তখন সাথিয়া তাদেরকে প্ল্যান বলতে শুরু করে যে যখনই তাদেরকে ফাঁসি দিতে যাবে তখন এখানে আমি শর্ট সার্কিট করে দেব। তখন মুত্তু বলতে শুরু করে যে এই জেলের ভিতরে আরও অনেকগুলি জেনারেটর আছে, তুমি এখান থেকে বাইরে থেকে কিছুই করতে পারবে না। তখন সাথিয়া বলে যে আগে আমি ভিতরে জেনারেটরগুলিকে নষ্ট করবো, তারপরই এই জায়গার মধ্যে আমি শর্ট সার্কিট করে দেব। তখন মুত্তু আবার সাথিয়াকে বলতে শুরু করে যে তুমি যদি এরকম শর্ট সার্কিট করো তাহলে কিন্তু জেলের প্রতিটি দরজা খুলে যাবে, কারণ সব জেলের দরজাগুলি ইলেকট্রিকের দেওয়া। তখন আবার মুত্তু এটাও বলে যে তুমি এই 2-3 দিনের জন্য আমরা পুরো জেলের কেয়াদিকে বের করতে পারবো না পুরো রাস্তার মধ্যে। তখন সাথিয়া বলে যে আমার ভাইকে বাঁচানোর জন্য যে কোনো পরিস্থিতির মধ্যে আমি যেতে চাই। সাথিয়া মুত্তুকে বলতে শুরু করে যে তুমি যদি আমাদের প্ল্যানের সঙ্গে না থাকতে চাও তাহলে আমাদেরকে বাধাও দিও না। তারপরে এসব কথা শোনার পর মুত্তু এখান থেকে চলে আসে। তারপর সাথিয়া আর ভাটিয়া তারা দুজন প্ল্যান করতে শুরু করে। পরে রাস্তা দিয়ে যখন জেনারেটরে ফিউল নিয়ে যাচ্ছিল তখন সেই জায়গার মধ্যে সাথিয়া গিয়ে ফিউলগুলিকে পুরো ডিসকানেক্ট করে ফিউলগুলিকে রাস্তার মধ্যেই ফেলে দেয়। আর তখন সেই জায়গার মধ্যে মুত্তু চলে আসে। মুত্তু এসে বলে যে তুমি জানি এসব করছো, আমি তোমাকে এসব করতে দেবো না, এখনই আমি পুলিশকে কল করে এসব কথা বলে দেব। তখন তাদের মধ্যে অনেক মারপিট হয়ে যায়। তারপরে তারা দুজনের মধ্যে মারপিট হতে হতে তারা দুজন একটা পাহাড় থেকে ঝালাং মারে। তখন সেই জায়গার মধ্যে মুত্তু তো নিচে পড়ে যায়, আর সেই জায়গার মধ্যে সাথিয়া বেঁচে যায়। তারপরে সাথিয়া আবার রুমের মধ্যে চলে আসে। রুমের মধ্যে চলে এসে সে ব্যান্ডেজ করে সে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুমের মধ্যেও সে অঙ্কুরেরই স্বপ্ন দেখছিল। তখন সে উঠে ভাটিয়াকে বলতে শুরু করে যে আজকেই কিছু না কিছু করতে হবে আমাদের। তারপরে আমরা জেলের মধ্যে অঙ্কুরকে দেখি যে অঙ্কুরকে একটা চেয়ারের মধ্যে বসিয়েছে, আর চেয়ারটা পুরো ইলেকট্রিকের। তখন সেই জায়গার মধ্যে অঙ্কুর বুঝতে পেরেছে যে তাকে আজকে মেরে ফেলবে। যখনই এই ইলেকট্রিক চেয়ারটা অন করবে পুলিশ গিয়ে তখনই কারেন্ট চলে যায়। সাথিয়া জান এখানে পুরো ইলেকট্রিক পাওয়ার বন্ধ করে দিয়েছে, তাই জন্য জেলের মধ্যে যত কেয়াদি ছিল সবাই এখান থেকে পালানোর চেষ্টা শুরু করে। অন্য জায়গার মধ্যে অঙ্কুরকে যেন ইলেকট্রিক পাওয়ার দিয়ে ওকে মেরে ফেলার কাজ চলছিল, সেই জায়গার মধ্যে
ওকে গুলি করে এখানে মেরে ফেলবে, এরকমই তাদের প্ল্যান চলছে। তারপর তখনই অঙ্কুর আর তার বন্ধুরা মিলে সে পুলিশওয়ালাটিকে এখানে মারপিট করতে শুরু করে। আর সেই জায়গার মধ্যে সত্যিয়াও চলে আসে। আর সেই অঙ্কুরের কাছে গিয়ে যে পুলিশওয়ালাটা তাদেরকে গুলি করে মারার কথা ছিল, সত্যিয়া গিয়ে ওকে মেরে ফেলে। তো সত্যিয়া এখানে যেন অঙ্কুরের সঙ্গে আরো 2-3 জন বন্ধু ছিল, তাদেরকে নিয়েও সে জেল থেকে বেরিয়ে আসে। এসেই দেখে যে ভাটিয়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন গাড়ির মধ্যে তাদের সবাইকে উঠিয়ে যখন সত্যিয়া গাড়ির মধ্যে ঢুকে বসে, তখন দেখে যে ভাটিয়ার গায়ের মধ্যে গুলি লেগেছে। তারপর তারা এখান থেকে বেরিয়ে চলে আসে। সেই গাড়ির মধ্যে সত্যিয়া ভাটিয়াকে কথা দেয় যে সে টনির কিছুই হতে দেবে না। সত্যিয়া অঙ্কুর আর টনিকে নিয়ে এখান থেকে পালিয়ে চলে আসে। আর সেই জায়গার মধ্যে ভাটিয়া চলে যায় যে পুলিশকে দেখানোর জন্য যে তার গাড়ির মধ্যে কিছু কেউ না কেউ আছে। তখন সেই জায়গার মধ্যে পুলিশ ভাটিয়াকে গুলি করে সেই জায়গার মধ্যেই মেরে ফেলে। ভাটিয়া সে নিজেকে নিজে এখানে সিলিন্ডার করেছে যাতে এখানে সত্যিয়া তাদেরকে নিয়ে এখান থেকে পালিয়ে চলে আসতে পারে। সত্যিয়া অঙ্কুর আর টনিকে নিয়ে সে গাড়িটার কাছে চলে আসে যেখানে সত্যিয়া একটা গাড়িকে রেখেছিল। তারপর তারা একটা ভুটের কাছে চলে আসে। আর ভুটের কাছে এসেই সে ভুটটাকে চালিয়ে এখান থেকে তাদের পুরো দেশটাকে ছেড়ে যেতেই হবে, যে কোনোভাবেই হোক। তাদের পিছু পিছু সেই জায়গার মধ্যে পুলিশ চলে আসে, এসে বলে যে সিলিন্ডার করার জন্য, না হলে তাদেরকে গুলি করে মেরে ফেলবে। আর সেই জায়গার মধ্যে সত্যিয়া এসব দেখে সে তো মনে মনে অনেক ভয় পাচ্ছিল। তারপরে সেই জায়গার মধ্যে সত্যিয়া তার ভাইকে বাঁচানোর জন্য সে পুলিশ অফিসারটা সামনে চলে আসে যাতে শ্যুট করলে তাকে যাতে শ্যুট করে। আর তখনই সেই জায়গার মধ্যে একজন নেভি অফিসার সে পুলিশ অফিসারকে শ্যুট করে ফেলে, কারণ তারা বর্ডার পার করে ফেলেছিল। তখনই আমরা জানতে পারি যে মুত্তু তার এক নেভি বন্ধুকে অনেক টাকা পয়সা দিয়েছিল যে তারা যদি এখান থেকে বর্ডারটা পাস করে ফেলতে পারে তাহলে যেন পুলিশ আসবে পিছু পিছু পুলিশগুলিকে গুলি করে দেওয়ার জন্য। আর এসবের কথা সে সত্যিয়াকে বলেছিল না। তারপর সত্যিয়া তার ভাই অঙ্কুরকে নিয়ে তার বাড়ির মধ্যে চলে আসে। তারপরে এখানেই পুরো কাহিনী শেষ হয়ে যায়। আর আপনাদের এই কাহিনীটা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকের জন্য বাই। আর ভিডিও ভালো লেগে থাকলে তাহলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন।